কুয়াশামাখা অন্ধকারে রাতে আসছে সে আসছে, কেউ জানে না কি হবে এখন। জীবনের যবনিকা নামবে যখন আসছে সে আসছে। রেইনবো মিডিয়া স্টুডিওতে আপনাকে জানাই স্বাগত। জীবনের যবনিকা নামবে যখন আসছে সে আসছে। কালো পাথরের মতো দেখতে জিনিসটাকে আলো পড়লেই ঠিকরে পড়তো হরেক রশ্মি, চরকের মতো ঘুরত রশ্মিগুলো। ধাতু বিজ্ঞানীও বলতে পারেননি ধাতুটা কি। রহস্যময় এই বস্তুটাই চুরে গেল আরও রহস্যজনকভাবে রাত দুপুরে কান্দ্রা উপত্যকায়। পাহাড় থেকে নেমে এলো ঝোড়ো হাওয়া। শোনা গেল ঘুঙুরের শব্দ। নিভে গেল সব আলো। তারপর সেদিন সকালে কর্নেল নীলাদ্রি সরকারের ডেরায় গিয়ে তার প্রিয় ভৃত্য ষষ্ঠীচরণকে কেমন যেন মনমরা লক্ষ্য করছিল। কর্নেল তখনও ছাদে ক্যাকটাস আর অর্কিডের সেবায় মশগুল। এইসব সময়ে অবস্থা মৌনী বাবাদের মতো, তাই নিচের ড্রয়িং রুমে অপেক্ষা করছিল। ষষ্ঠী যথারীতি কফি দিয়ে গিয়েছিল, কিন্তু মুখটা বেজায় গম্ভীর, চেহারা উস্কো খুস্কো, চোখের তলায় যেন কালি। জিজ্ঞেস করেছিল, কি অসুখ বিসুখ নাকি? ষষ্ঠী শুধু মাথা নেড়েছিল। এরকম মাথা নাড়ার মানে হ্যাঁ বা না যে কোনোটাই হতে পারে। কিছুক্ষণ পরে কফির পেয়ালা নিতে এলো সে। তখন বলল, তোমাকে এমন দেখাচ্ছে কেন ষষ্ঠী? ষষ্ঠীচরণ দাঁড়িয়ে মুখ নামিয়ে আঙুল খুঁটতে লাগলো। তারপর গলার ভেতর বলল, ঠিক বুঝতে পারছি না দাও। আহা, তোমার কি হয়েছে বলবে তো? এবার ষষ্ঠী নিজের মাথাটা দোহাতে আঁকড়ে ধরে বলল, আমি হয়তো আর বাঁচব না দাও। আমার মাথার ভেতর কি একটা হয়েছে দুদিন থেকে। বামশাই কি বললো তো হেসে উড়িয়ে দিল। এদিকে আমার মাথার ভেতর খালি বেহালা বাজছে। বেহালা বাজছে? সে আবার কি? আগে হ্যাঁ, এই তো এখনো বাজছে। মাঝে মাঝে বাজছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। প্রথমে ভেবেছিলাম কেউ কোথাও বেহালার বাজনা শিখছে। এ বাড়ির সব ফেলাত, আশেপাশের বাড়ির সব ফেলাত। খুব খোঁজাখুঁজি করেছি, শেষে বুঝতে পেরেছি আমার খুলির ভেতর বাজছে। আমার বড় কষ্ট দাও। হঠাৎ চমকে উঠল, এ কি, আমার মাথার ভেতরেও যেন বেহালা বাজছে। এতক্ষণ খেয়াল করিনি। এবার স্পষ্ট বুঝতে পারছি, অত্যন্ত ক্ষীণ সুরে ঝিঝি পোকার ডাকের মতো কোঁ কোঁ করে বেহালা বাজছে। ষষ্ঠী আমার মুখের অবস্থা দেখে কি বুঝলো কে জানে, ফোঁস করে শ্বাস ছেড়ে কফির পাত্র নিয়ে চলে গেল। বড় ভাবনায় পড়ে গেলুম। কলকাতায় এক এক সময় এক এক রকম উদ্ভুট্টে রোগের প্রাদুর্ভাব ঘটে। এই বেহালা রোগ নিশ্চয়ই সংক্রামক। ষষ্ঠীর হাতে কফি খাওয়া মাত্র আমাকে ধরেছে। দু হাতে মাথা আঁকড়ে ধরে জোর ঝাঁকুনি দিল। মাথায় বার কয়েক গাঁটটা মারল। তখন হঠাৎ অতি সূক্ষ্ম বেহালার সুরটা থেমে গেল, কিন্তু একটু পরেই ফের শুরু হয়ে গেল মারাত্মক সেই বাজনা। অস্বস্তিকর হতচ্ছাড়া একটা সুর। আতঙ্কে আমার গলা শুকিয়ে গেল। এই সময় কোণার দিকে সিঁড়িতে আমার প্রাজ্ঞ বন্ধুর পায়ের শব্দ শোনা গেল। আর্তনাদের সুরে চেঁচিয়ে উঠলুম, কর্নেল, কর্নেল! কর্নেলের পরনে গার্ডেনিং এর পোশাক, হাতে খুরপি এবং সাদা দাড়িতে শুকনো পাতা। আমার দিকে দৃকপাত না করে শটান বাথরুমে ঢুকলেন। আমি মরিয়া হয়ে আবার মাথায় গাঁটটা মারতে থাকলাম। বাজনাটা যেন কর্নেল আসার পরই বেড়ে চলেছে।
মনে হচ্ছে একটা অদৃশ্য বেহালার ছড়ি দাঁড়ালো করাতের মতো আমার ঘিলুকে ফালা ফালা করছে। তারপর কর্নেলের ডাক শুনতে পেলাম, জয়ন্ত কি ইদানিং বক্সিং শিখতে শুরু করেছো? আমার মনে হয় নিজের মাথার চেয়ে ব্যাপারে বালি ভর্তি একটা বস্তাই উপযুক্ত জিনিস। বক্সিং নয়, বক্সিং না, মাথার ভেতর কি কি একটা কেলেঙ্কারি। অ্যাসপিরিন বড়ি খাও। না, বেহালার বাজনা। ওহ, আমার মাথার ভেতর কেউ বেহালা বাজাচ্ছে। কর্নেল আস্তে আস্তে থমকে দাঁড়িয়ে গিয়েছিলেন। পর্দার ফাঁকে ষষ্ঠীচরণের মুন্ডু দেখা যাচ্ছিল। সে বলে উঠল, বালামশাই কেউ ধরবে বেহালা রোগী। প্রথমে আমাকে ধরলো, তারপরে কাগজে দাদাবাবুকে ধরলো। প্রতিকার না করলে আপনাকেও ধরবে, তখন বুঝবেন কি কষ্ট। কর্নেল ঘুরে চোখ কটমুটিয়ে তাকালেন ওর দিকে। ষষ্ঠী মুন্ডু সরিয়ে নিল পর্দার আড়ালে। তারপর কর্নেল আমার দিকে ঘুরে ওহো করে হেসে উঠলেন। আপনি হাসছেন, পারছেন আসতে? কোথায় ডাক্তার টাকার ব্যবস্থা করবেন তা নয়, মজা দেখছেন। ঠিক আছে, আমি ডাক্তারের কাছে যাচ্ছি। উঠে দাঁড়াতেই কর্নেল এগিয়ে এসে আমার কাঁধে থাবা আঁকড়ালেন। তারপর হিড়ির করে টেনে একটা অ্যাকোয়ারিয়ামের কাছে নিয়ে গিয়ে বললেন, এই কাঁকড়াটির সঙ্গে তোমার এবং ষষ্ঠীর বেহালা রোগের সম্পর্ক আছে। হকচকিয়ে গিয়েছিল। অ্যাকোয়ারিয়ামের ভেতর একটি কালচে বাদামি রঙের জলচর জীব রয়েছে। দেখতে দেখতে বললাম, কাঁকড়া? কাঁকড়া বলে তো মনে হচ্ছে। আজ শুনবেন কর্নেলের আরেকটি কাহিনী, কর্নেলের সায়েন্স ফিকশন, ওজরাকের পাঞ্জা। এতদিন কর্নেলের নানান রকম তদন্ত কাহিনী আপনাদের শুনিয়েছি। এবারে আজকে আসুন কর্নেলের একটি সায়েন্স ফিকশন কাহিনী আপনাদের শোনাই। একটু স্বাদ বদল তো করতে সবারই ইচ্ছে হয়। কর্নেলের এই অন্য ধারার গল্পটি নিশ্চয়ই শুনতে আপনাদের ভালোই লাগবে। কর্নেল প্রেমী শ্রোতা বন্ধুদের জন্য আমাদের আজকের এই নিবেদন, ওজরাকের পাঞ্জা। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুল করবেন না। আর যদি ভালো লাগে তাহলে এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করার কথা ভুলবেন না। আসুন তাহলে শুরু করা যাক আজকের গল্প, ওজরাকের পাঞ্জা। দেখতে পাচ্ছ, কাঁকড়ার সামনের একটা লম্বাটে ঠ্যাং মুখের কাছে বেঁকে তীর তীর করে কাঁপছে। জলে বুজকুড়ি ওঠাও তো দেখতে পাচ্ছ? পাচ্ছি, কিন্তু একে বলে ফিডলার ক্র্যাব, বেহালা বাজিয়ে কাঁকড়া। সঙ্গে সঙ্গে ঘিলু পরিষ্কার হয়ে গেল। আমিও হো হো করে হাসতে লাগলাম। পর্দার আড়ালে ষষ্ঠীরও খিকখিক হাসি শোনা গেল। ওই হতচ্ছাড়া কাঁকড়াটাই তাহলে বেহালা বাজাচ্ছে এমন সুরে। কর্নেল অ্যাকোয়ারিয়ামের দিকে ঝুঁকে আঙুল দিয়ে দেখিয়ে বললেন, লক্ষ্য করো ডার্লিং, ফিডলার কাঁকড়ার দুপাশের দুটো সাঁড়াশের মতো হাত কিন্তু একই গড়নের নয়। একটা ছোট্ট, অন্যটা বড়। এ এক সৃষ্টি ছাড়া জীব। জীবজগতে যেসব প্রাণীর হাত আছে তাদের দুটো হাতের গড়ন ও আয়তন একই রকম, শুধু ফিডলার কাঁকড়ার ব্যতিক্রম। এ এক অদ্ভুত বৈষম্যের প্রতীক। আমরা সোফায় এসে বসলুম। কর্নেলের ব্রেকফাস্ট দিয়ে গেল। কর্নেল আমাকে হাত লাগাতে ইশারা করলেন। বললুম, ধন্যবাদ, জব্বর ব্রেকফাস্ট সেরেই বেরিয়েছি। খেতে খেতে কর্নেল আবার ফিডলার কাঁকড়া নিয়ে পড়লেন। ফিডলার কাঁকড়াকে অদ্ভুত বৈষম্যের প্রতীক বলেছে। কেন বলেছি তার ব্যাখ্যা করতে হলে পদার্থবিজ্ঞানের ল অফ প্যারিটি বা সাদৃশ্যের নিয়ম সম্পর্কে মোটামুটি কিছু ধারণা দরকার। কি দরকার? আর দরকার নেই, বেহালা রোগ তো সেরে গেছে। জয়ন্ত, পদার্থবিজ্ঞানীরা দেখেছেন এই বিশ্বব্রহ্মাণ্ডে প্রকৃতি যা কিছু সৃষ্টি করেছে সবই যেন জোড়ায় জোড়ায় করেছে, একটা অপরটার ঠিক উল্টো। উপমা দিয়ে বলছি, যেমন কিনা তোমার ডান হাত আর বাঁ হাত। সাদৃশ্যের নিয়ম অনুসারে বলা যায় প্রকৃতি কিছু জিনিস যেন ডান হাতের পাকে তকলিতে পাক ঘুরিয়ে সুতো কাটার মতো আর কি, এবং কিছু জিনিস বাঁ হাতের পাকে তৈরি করেছে। ইংরেজিতে একে বলে নেচারস রাইট হ্যান্ড টুইস্ট অ্যান্ড লেফট হ্যান্ড টুইস্ট। একটা অন্যটার উল্টো, যেন দর্পণ বিম্ব। দেখা যাবে সব অসমানুপাতিক গড়নের জিনিসের দর্পণ বিম্ব একেবারে উল্টো। যেমন আয়নার সামনে দাঁড়াও, দেখবে তোমার ডান হাত বাঁ হাত হয়ে গেছে এবং বাঁ হাত হয়ে গেছে ডান হাত।
কিন্তু সমানুপাতিক গড়নের জিনিস, ধরো একটা গ্লাস, আয়নার ভেতর একই রকম দেখাবে, উল্টো দেখাবে না। মজাটা হলো মানুষের হাত বা জলের গ্লাস এসব উদাহরণ নেহাত স্থূল উপমা। বিশ্বব্রহ্মাণ্ডে অনেক অসমানুপাতিক আণবিক গড়নের জিনিস পরীক্ষা করে দেখা গেছে এরকম দুটো জিনিস বাইরে বাইরে দেখতে একই রকম, অথচ আণবিক গড়নে পরস্পর উল্টো। একটা যেন অপরটার দর্পণ বিম্ব, ইংরেজিতে বলা হয় মিরর ইমেজ। কিন্তু এখানে বিপদ, কোনো জিনিস যদি তার ওই মিরর ইমেজের মতো জিনিসের, তার মানে উল্টো সত্তার সংস্পর্শে আসে, সঙ্গে সঙ্গে তা ধ্বংস হয়ে যাবে। ধ্বংসটা কীরকম তার উপমা দিই। ধরো একটা লাঠির গায়ে একটা দড়ি ডান পাকে ঘুরিয়ে জড়িয়ে রেখেছ, কিন্তু দড়িটা বাঁ পাকে ঘোরালে কি ঘটবে? দড়ি ও ছড়ি আলাদা হয়ে যাবে। এই হলো নেচারস রাইট হ্যান্ড টুইস্ট আর লেফট হ্যান্ড টুইস্টের রহস্য। কান ভোঁ ভোঁ করছিল। কর্নেল জলের গ্লাস তুলে নিয়ে জল খেতে গিয়ে হঠাৎ থামলে, আবার শুরু করবেন ভেবে দ্রুত বললুম, বুঝেছি আপনি আসলে ম্যাটার অ্যান্টিম্যাটারের কথা বলছেন, তাই তো? কর্নেল জল খেয়ে গ্লাসটা রেখেছেন, এমন সময় কলিং বেল বাজল। তারপর ষষ্ঠী এসে একটা ভিজিটিং কার্ড দিল। কার্ডটাতে চোখ বুলিয়ে কর্নেল যেন চঞ্চল হয়ে উঠলেন। হন্তদন্ত এগিয়ে গেলেন দরজার দিকে। কর্নেলের সঙ্গে যিনি ঢুকলেন তাকে দেখে আমিও চঞ্চল হয়ে উঠলাম। কান্দ্রার নবাব মির্জা আজমাল খানের সঙ্গে আলাপ হয়েছিল গত ডিসেম্বরে দিল্লিতে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ প্রোটেকশন সোসাইটির সম্মেলনে। ভদ্রলোক একজন প্রখ্যাত অরিন্থোলজিস্ট অর্থাৎ পক্ষী বিজ্ঞানী। বম্বের সালিম আমার ঘনিষ্ঠ বন্ধু। সালিম সাহেবও সেই সম্মেলনে এসেছিলেন। মির্জা সাহেব অমায়িক এবং খেয়ালি প্রকৃতির মানুষ। কর্নেলের মতোই তাগড়াই ফর্সা চেহারা, তবে কর্নেলের মুখে সাদা দাড়ি এবং মাথায় প্রশস্ত টাক। মির্জা সাহেবের শুধু মুখে বিশাল গোঁফ, মাথা ভর্তি ঝাঁকড়া মাকড়া চুল। বয়সের দুজনেই অবশ্য 60-এর ওধারে। মির্জা সাহেব সোফায় বসেই ঘোষণা করলেন, আপনাদের নিতে এলুম। হ্যাঁ, আপনাকেও ভি, কারণ ভেবে দেখলুম যে একজন সাংবাদিকের এসব বিষয় জড়িত থাকা উচিত। কি বিষয় বলুন তো? বলছি আরে কি মুশকিল। কি হলো মির্জা সাহেব? আহা, হঠাৎ এই মাথার ভেতর কি যেন। বেহালার বাজনা নয় তো? আরে বেহালার বাজনার মতো মাথার ভেতর একই বিশ্রী উপদ্রব শুরু হলো। বলেন তো? হ্যাঁ, ফিডলার ক্র্যাব ওই অ্যাকোয়ারিয়ামে বসে বেহালা বাজাচ্ছে। তাই বলুন। এখনো তো লোকে আমাকে মির্জা নবাব বলে ডাকে, খাতিরও ভি করে, কিন্তু নবাবি তো কবে ঘুচে গেছে স্যার। প্রিভি পার্স বাবদ বার্ষিক বৃত্তিও সরকার বন্ধ করে দিয়েছেন। সেজন্য অবশ্য আমি মোটেই দুঃখিত নই। ধন সম্পদে আমার কোনোদিনও কোনো রুচি ছিল না কর্নেল, কিন্তু জিনিসটা আমার পূর্বপুরুষের সংগৃহীত সম্পদ। বাজারে নিশ্চয় ওটার অনেক টাকা দাম। দামের জন্য নয়, একটা পারিবারিক ও বংশানুক্রম পবিত্র স্মৃতির প্রতীক বলেই তো আমার এতটা কষ্ট হচ্ছে কর্নেল সাহেব। জিনিসটা বলতে কোনো রত্নের কথাই হয়তো বলছেন। সেটা কি চুরি গেছে? হ্যাঁ, খুব রহস্যময় চুরি। কবে চুরি গেছে? গত 25শে মার্চ রাত্রে। আমি তখন কান্দ্রা লেকের ধারে তাঁবুতে ছিলাম। খবর পেয়েছিলাম যে হিন্দুকুশ থেকে এক ঝাঁক ওই ভরত পাখি এসেছে। দুদিন ধরে খুঁজে বেড়াচ্ছিল। 26শে মার্চ সকালে খবর পেলুম যে নূরে আলম চুরি হয়ে গেছে। নূরে আলম কথাটার মানে হচ্ছে ওই ব্রহ্মাণ্ডের জ্যোতি। এমন নামেরও একটা কারণ ছিল, কিন্তু ওটা একটা অত্যাশ্চর্য রত্ন। বিস্তর জহরিকে দেখানো হয়েছে। হ্যাঁ, তাজ্জব কি বাত, কোই ভি বলতে পারেনি যে ওটা কি আছে। কালো রঙের পাথরের মতো দেখতে, বুঝলেন, অথচ আলো পড়লেই আরে নীল, লাল, সাদা, সবুজ হরেক রঙের রশ্মি ঠিকরে পড়তো, আর সেই রশ্মিগুলো চরকির মতো ঘুরতো। একবার
এক ধাতু বিজ্ঞানীকে দেখিয়েছিল। তিনিও চিনতে পারেননি যে ওটা কি ধাতু আছে। কিভাবে চুরি গেছে? কান্দ্রা উপত্যকায় এই সময়টা ওই মাঝরাতে পাহাড় থেকে একটা ঝোড়ো হাওয়া নেমে আসে। গ্রীষ্ম অবধি ওটা দেখা যায়। 25 মার্চ রাতে ওই ঝড়টা যখন আসে, হঠাৎ বাড়ির সব আলো নিভে গেছিল। ওই ঝড়টা মিনিট কুড়ি ছিল। ওই সময় দারোয়ান একটা অদ্ভুত শব্দ শোনে। শব্দটা কতকটা ওই ঘুঙ্গুরের মতো, বুঝলেন? কেউ যেন পায়ে অসংখ্য ঘুঙ্গুর বেঁধে ঝমঝম করে হেঁটে বেড়াচ্ছে। বাবুর্চি কিসমত খাঁ বলেছে সে কিন্তু অন্যরকম শব্দ শুনেছে, শিশের শব্দের মতো। তারপর আগে বলুন, নূরে আলম ছিল কোথায়? হ্যাঁ, আমার বেডরুমে দেওয়ালে আঁটা ওই আয়রন চেস্টের ভেতর চোর সেটার একটা পাল্লা, সম্ভবত গ্যাসের আগুনে, তার মানে ওই অ্যাসিটিলিনে গলিয়ে তরল করেছে। তারপর জিনিসটা হাতিয়েছে। দরজা বন্ধ ছিল বাইরে থেকে? জরুর, হ্যাঁ, তালা গলিয়ে ফেলেছে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো কি, দরজার বাইরে আমার এক পরিচারক কুদরত খাঁয়ের লাশ পড়েছিল। নিশ্চয়ই সে টের পেয়ে ছুটে গেছিল। কিন্তু তাজ্জব ব্যাপার, তার লাশ একেবারে পুড়ে ছাই। একদলা ছাই তুলে কবর দেওয়া হয়েছে। ছাই? পোস্টমর্টেম হয়নি? আরে কিভাবে হবে? তবে হ্যাঁ, এক মুঠো ছাই পুলিশ দিল্লির ফরেন্সিক এক্সপার্টদের কাছে পাঠিয়েছিল। তাদের মতে প্রচন্ড ভোল্টের বিদ্যুৎ বয়ে গেছে কুদরত খাঁর শরীর জুড়ে। বাজ পড়ে মারা গেলেও কিন্তু লাশ পুড়ে ছাই হয় না? হ্যাঁ হ্যাঁ, তাছাড়া তো ঘরের ভেতর বাজ ঢুকবে কিভাবে বলেন তো? বাজে তো আর ঠ্যাং গজায়নি। হ্যাঁ, শ্মশানের বৈদ্যুতিক চুল্লিতে মরা পুড়িয়ে ছাই করা হয়, নিশ্চয়ই অতটা ভোল্টেজ না হলে কুদরত খাঁর দেহ ছাই হতো না। তাহলে বুঝুন কেমন চোর বেটা। বৈদ্যুতিক চোর? মির্জা সাহেবের মুখে অবশ্য হাসি ফুটল না। উনি জ্যাকেটের পকেটে হাত ভরে কিছু বের করছিলেন। ভাবলেন সিগারেটের প্যাকেট বের করছেন, কিন্তু তার বদলে বের করলেন কাগজে জড়ানো একটা চাকতির মতো জিনিস। মোড়ক খুললে দেখলাম জিনিসটা একটা কালো রঙের চাকতি, আয়তনের উপর টাকার চেয়ে সামান্য বড়। চাকতিটার দুপিঠেই সাদা আঁকজোক। সেটা কর্নেলের হাতে দিয়ে কান্দ্রার নবাব বললেন, আর এটা 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 দেখেন, এই নেন। এই জিনিসটা কুদরত খাঁয়ের লাশের কাছে পড়েছিল। হ্যাঁ, ফরেন্সিক টেস্ট করানো হয়েছে। ওরা কিন্তু বলতে পারেননি এটা কোনো ধাতু না পাথর আছে, কোনো জৈব পদার্থও ভি নয়। মোট কথা, এটা বিজ্ঞানীদের এ পর্যন্ত জানা কোনো পদার্থের মধ্যে পড়ে না। কর্নেল উঠে গিয়ে তার আতস কাজ নিয়ে এলেন। তারপর পরীক্ষা করতে করতে বললেন, এই আঁকা জোগাগুলো ফার্সি হরফ নয়। কি ভাষা কে জানে? কর্নেল, এই জিনিসটাকে কান্দ্রার লোকেরা বলে ওজরাকের পাঞ্জা। ওজরাকের পাঞ্জা? ওজরাক? সে আবার কে? ওখানকার লোকে, বিশেষ করে ওই পশুপালক গুর্জর উপজাতির লোকেরা বংশ পরম্পরায় বিশ্বাস করে যে কান্দ্রা উপত্যকার পশ্চিমের পাহাড়ে বাস করে ওই ওজরাক নামে এক মায়াবী জাদুকর। তার নাকি উড়ান খাটোলা, মানে ওই উড়ন্ত খাটিয়া আছে। তাতে চেপে মাঝে মাঝে ওজরাক বেড়াতে যায় নক্ষত্রের দেশে। রীতিমতো রূপকথা। কে জানে, ওজরাক নাকি খেয়াল বসে কখনো তার পাহাড়পুরি থেকে নেমে আসে কান্দ্রা উপত্যকায়, আর যখনই আসে এই পাঞ্জা ফেলে রেখে যায়, যেন জানিয়ে যায় আমি এসেছিল। আপনি বিশ্বাস করেন এসব কথা? না না না, এসব আমি মোটেও করি না। কিন্তু 25শে মার্চ রাত্রে যখন লেকের ধারে তাঁবুতে ছিলুম,
ঝড় ওঠার সময় দূরে আকাশে থেকে একটা আলো নেমে আসতে দেখেছিলাম কিন্তু কর্নেল। হ্যাঁ, ভেবেছিলাম ওটা ওই উল্কা কিংবা কান্দ্রা অবজারভেটরির আবহাওয়া বেলুন, কে জানে কি। আর কারোর কাছে ওজরাকের পাঞ্জা আছে জানেন? দেখেছেন এমন পাঞ্জা? হ্যাঁ, দেখেছি। গুর্জরদের ওই সর্দার হালাক একটা পাঞ্জা কুড়িয়ে পেয়েছিল, সেটা যত্ন করে রেখে দিয়েছে। হ্যাঁ, দেখিয়েছিল ভি আমাকে। ওজরাকের পাঞ্জা, ওজরাক। মির্জা সাহেব, এগুলো হরফ নয়, প্রতীক চিহ্ন। 5টা করে আঁকা বাঁকা সাদা রেখা আসলে বজ্র চিহ্ন। এই বলে তিনি হন্তদন্ত হয়ে উঠে গেলেন বুকশেলফের কাছে। একটা প্রকাণ্ড বই টেনে পাতা উল্টাতে থাকলেন। তারপর উজ্জ্বল হাসি নিয়ে সোফায় ফিরলেন, বললেন, আমার স্মৃতিশক্তি ক্ষয়ে যাচ্ছে দ্রুত। প্রকৃত বার্ধক্যের লক্ষণ চুলদারি সাদা হওয়া বা বয়স বেশি হওয়াতে নেই। যাই হোক, এই বইটা হলো রিচার্ড কেলির লেখা এ শর্ট ওয়াক ইন দ্য কারাকোরাম ম্যান হিন্দুকুশ। পর্যটক কেলি 1879 সালে কাশ্মীর, আফগানিস্তান আর পামির অঞ্চলে কিছুদিন ঘুরে বেরিয়েছিলেন। ওই সময় তিনি স্থানীয় লোকেদের কাছে ওজরাকের পাঞ্জার কথা শোনেন, তবে জিনিসটা দেখেননি। আচ্ছা, হ্যাঁ, ওজরাকের গল্প তাহলে শুনে থাকবেন কেলি সাহেব। उसके बारे में লিখেছেন কিছু? হ্যাঁ, কেলির মতে ওটা স্রেফ রূপকথা। কর্নেলের হাত থেকে পাঞ্জাটা চেয়ে নিল। দেখতে দেখতে বললাম, এটাকে পাঞ্জা বলার কারণ কি? পাঞ্জা এসেছে পাঞ্জ শব্দ থেকে। ফার্সি পাঞ্জ আর সংস্কৃত পঞ্চ একই শব্দ, কিন্তু পাঞ্জা বলতে বোঝায় এই হাতের 5টা আঙুলের ছাপ। আগের দিনে বাদশাহরা কোনো হুকুম জারি করলে কিংবা সরকারি চিঠিপত্র পাঠালে তাতে ওই 5টা আঙুলের টিপ ছাপ মেরে দিতেন। সই জাল করা যায়, কিন্তু আঙুলের ছাপ কভি নেই। জাল করলে ধরা পড়বেই, কারণ প্রত্যেকটা মানুষের আঙুলের যে ছাপ তা সব আলাদা আছে। এই কালো চক্তির 5টা বজ্র চিহ্নকে কান্দ্রার লোকেরা ওজরাকের 5 আঙুলের ছাপ বলে বিশ্বাস করে। ওজরাকের পাঞ্জায় বজ্রচিহ্ন থাকার অর্থ দাঁড়াচ্ছে ওজরাক বজ্র দেবতা। কর্নেল, ওজরাক শব্দটা বজ্রের অপভ্রংশ নয় তো? তুমি হয়তো ঠিকই বলেছে জয়ন্ত। ভাষাতাত্ত্বিক পণ্ডিতদের মতে ওইসব অঞ্চলের ভাষা ও উপভাষার উদ্ভব ঘটেছে একটা পুরনো ভাষা থেকে, যাকে বলা হয় ইন্দো ইরানি মূল ভাষা। তাই ভারতীয় প্রধান ভাষা সংস্কৃতর সাথে ওদের মিল দেখা যায়। এত ভাষা তত্ত্ব থাক কর্নেল সাহেব, আমার নূর আলম চুরির ব্যাপারে কি করছেন বলুন প্লিজ। ইদানিং দেশের বিভিন্ন জাদুঘর বা প্রত্নতত্ত্বশালা থেকে বেশ কিছু ঐতিহাসিক রত্ন এবং মূর্তি চুরির হিক পড়ে গেছে। না, কোথাও ওজরাকের পাঞ্জা পড়ে থাকতে দেখা যায়নি, তবে চুরির পদ্ধতি অনেকটা একরকম। অ্যাসিটিলিন প্রয়োগ করেছে চোর। সেই সঙ্গে আরও একটা মিল এখন দেখতে পাচ্ছি, চুরি হয়েছে দুপুর রাতে। এবং কি আশ্চর্য, কি ব্যাপার? ঝড় বা ঝোড়ো হাওয়া। তার মানে প্রত্যেকটি চুরি হয়েছে গভীর রাতে এবং সেই সময় ঝড় বইছিল। ঝড়ের সময় মৌকা বুঝেই চোর এসেছিল হয়তো। শুধু ঝড় নয়, অদ্ভুত সব শব্দ। মির্জা সাহেব বলছিলেন দারোয়ান যেন ঘুঙুরের শব্দ শুনেছে। প্রত্যেকটি চুরির রিপোর্টে উল্লেখ আছে। রক্ষীরা বলেছে কোথায় যেন ঝমরঝম শব্দে ঘুঙুর বেঁধে কেউ নাচছিল। আমি ও কান্দ্রার নবাব নিঃশব্দে দেখাদেখি করছিলাম পরস্পরের দিকে। বলার কিছু খুঁজে পাচ্ছিলাম না। কান্দ্রা উপত্যকার চারদিকেই উঁচু সব পাহাড়। পূব দিকে একটা গিরিবর্ত আছে যার নাম হায়দার পাস, কান্দ্রার নবাবের এক পূর্বপুরুষের নামে। স্থলপথে কান্দ্রায় ঢুকতে হলে হায়দার পাস হয়ে যেতে হয়, কিন্তু শীতের 2-3টে মাস ওই গিরিবর্ত বরফ জমে বন্ধ হয়ে যায়। তবে এ যুগে বিমানের দৌলতে কান্দ্রা যাতায়াতে আগের মতো বাধা বিপত্তি নেই। 12 মাসই যাতায়াত চলে।
শীতের সময়টা বিমানে, বাকি সময় মোটর গাড়িতে। এখন এপ্রিলে হায়দার পাস খুলে গেছে, কান্দায় বসন্ত ঋতুর সমারোহ। তবে এই ভূস্বর্গ ভ্রমণে খুব কড়াকড়ি আছে সরকার থেকে। প্রতিরক্ষা দপ্তরের কড়া নজর পর্যটকদের দিকে। অবজারভেটরি, র্যাডার কেন্দ্র, স্পেস রিসার্চ ল্যাবরেটরি, বিমান বাহিনীর ব্যারাক এবং একটি বিমান ক্ষেত্র। কান্দ্রা ভ্যালিতে এত সব ব্যাপার, কাজেই কড়াকড়ি থাকা স্বাভাবিক। সম্প্রতি কান্দ্রা অবজারভেটরিতে যে টেলিস্কোপটি বসানো হয়েছে সেটা এশিয়ার বৃহত্তম। অবজারভেটরির ডিরেক্টর ডক্টর শিলভদ্র সোম কর্নেল এবং আমাকে ঘুরে ফিরে সব দেখাচ্ছিলেন। কর্নেলের সঙ্গে ওর পরিচয় আছে দেখে অবাক হইনি। আজকাল কর্নেলের কোনো ব্যাপারেই আমি অবাক হই না। দেখাশোনা শেষ হলে ডক্টর সোম আমাদের নিয়ে গেলেন তাঁর অফিস ঘরে। এখান থেকে কান্দ্রা উপত্যকার বহু দূর পর্যন্ত নজর পড়ে। কর্নেল চরুর জেলের 25 এবং 26 মার্চের অবজারভেশন রিপোর্টটা ডক্টর সোমের কাছে দেখতে চাইলেন। কর্নেল ফাইলে মনোনিবেশ করলেন। ততক্ষণে কফি আর স্ন্যাক্স এসে গেল। নবাব বাড়ি লাঞ্চ সেরে আমরা বেরিয়েছি। এখন প্রায় 3টে বাজে। কফি খেতে খেতে রিপোর্ট পাঠ শেষ করে কর্নেল মুখ তুলে একটু হাসলেন। মাঝরাতে ঝড়টার কিছু বৈশিষ্ট্য ছিল তাহলে? ছিল। 10 মিনিট 57 সেকেন্ডের ঝড়। সারা কান্দ্রা ভ্যালির পাওয়ার ফেল করেছিল অতক্ষণ। আমাদের অবজারভেটরির সব যন্ত্রপাতি নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল। সূক্ষ্ম কিছু যন্ত্রপাতি একেবারে অকেজো হয়ে গিয়েছিল, সেগুলো রিপ্লেস করতে হয়েছে। মেরামত করেও চালু করা যায়নি। কিন্তু তার চেয়েও সাংঘাতিক ব্যাপার, কসমিক ডাস্ট পাওয়া গেছে ছাদের ফুল গাছের পাতা এবং খোলা ট্যাঙ্কের জলে। কসমিক ডাস্ট? মহাজাগতিক ধূলিকণা? যেন মহাজাগতিক ঝড়ের এক বিক্ষিপ্ত প্রবাহ পৃথিবীর আবহমণ্ডলে ঢুকে পড়েছিল সে রাতে। এখানকার রেডার স্টেশন কি বলে? ডক্টর সোম একটা ফাইল নিয়ে এলেন, চোখ বুলিয়ে দেখে বললেন, হ্যাঁ, রেডারে 10 সেকেন্ডের জন্য দক্ষিণ পশ্চিম আকাশে অজানা কোনো বিমানের সংকেত পাওয়া গিয়েছিল। তারপর সেটা রেডার স্ক্রিন থেকে সরে যায় ডান দিকে নিচে। এ দেখুন, গতিটা ধনুকের মতো বাঁকা দেখানো হয়েছে। কর্নেল ফাইলটা নিয়ে কিছুক্ষণ চোখ বুলিয়ে বললেন, বিমান ক্ষেত্রে ওই সময় কোনো বিমান নামেনি তাহলে? না, ওরা বলেছেন প্রায়ই চীনা বিমান ভারতীয় এলাকায় ঢুকে পড়ে এবং পালিয়ে যায়। এও কোনো উন্নত ধরনের চীনা বিমান হওয়া সম্ভব, কারণ ম্যাগনেটিক ফিল্ডে প্রচণ্ড অভিঘাত ধরা পড়েছিল। নবাব মির্জা সাহেব লেকের ধারে তাঁবু থেকে ওদিকে একটা আলো নামতে দেখেছিলেন। ইউএফও, আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট। ঠিক তাই। শুধু মির্জা সাহেব কেন, কান্দ্রা এলাকার লোকে প্রায়ই ইউএফও দেখে। এসআরএল থেকে তদন্ত করে দেখা গেছে কোনোটা আমাদের আবহাওয়া বেলুন, কোনোটা উল্কা, আবার কোনোটা চীনা গুপ্তচর বিমান অথবা কোনো স্পাইং ডিভাইস। কান্দ্রা ভ্যালির পশ্চিম পাহাড় কি সত্যিই দুর্গম ডক্টর সোম? ভীষণ দুর্গম। কোনো মানুষের পক্ষে ওই খাড়া গ্রেনাইট দেওয়াল বেয়ে ওঠা সম্ভব নয়। প্লেনে? প্লেনের পক্ষে আজকাল অসম্ভব তো কিছুই নেই, কিন্তু তার ওধারে চীনের অসংখ্য ঘাঁটি আছে, তাই প্লেনে ওদিকে ঘোরাঘুরি নিরাপদ নয়। আপনি ওজরাকের কথা শুনেছেন ডক্টর সোম? ছেলে ভুলোনো রূপকথা। মির্জা সাহেবের পরিচারকের মৃতদেহ ছাই হওয়ার ব্যাপারে কি বক্তব্য? নবাব বাড়িতে চুরি হওয়ার কথা শুনেছি, তবে এটুকু বলতে পারি চুরির সঙ্গে একটা বৈদ্যুতিক দুর্ঘটনাও জড়িত। কিন্তু সেজন্য যে প্রচণ্ড ভোল্টেজ দরকার তা নবাব বাড়ির ডোমেস্টিক লাইনে নেই। দেখুন কর্নেল, কোনোভাবে যদি আর্থ লাইন নষ্ট হয়ে যায় তাহলে অনেক ক্ষেত্রে হেভি ভোল্টেজ দুর্ঘটনা ঘটাতে পারে। আবার ট্রান্সফরমার থেকে যে লাইন সাপ্লাই হয়ে এসেছে তার আর্থ লাইন নষ্ট হলে ট্রান্সফরমারও জ্বলে যায়। নবাব বাড়ির পিছনে একটা ট্রান্সফরমার আছে, সেটা জ্বলে গিয়েছিল শুনেছি। কাজেই ডেড বডি ছাই হওয়ার মধ্যে অলৌকিক কিছু থাকতে পারে না। অনেক সময় সাপ্লাই লাইনে আর্থ লাইনের গন্ডগোল থাকার জন্য আলো প্রচণ্ড বাড়ে ও কমে, যাকে বলে ফ্লাকচুয়েশন। একবার আমার কোয়ার্টারেই এমন হয়েছিল। ধোঁয়া বেরোতে শুরু করেছিল, বাল্ব কেটে গিয়েছিল, টিভি, ফ্রিজ ইত্যাদি নষ্ট হয়ে গিয়েছিল। চলুন ডক্টর সোম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রয়োজনে আবার আপনাকে বিরক্ত করতে আসবো। অবশ্যই আসবেন। জয়ন্তবাবু, আমাদের কাজকর্ম সম্পর্কে আশা করি কাগজে লিখবেন। ডক্টর সোমের কাছ থেকে বিদায় নিয়ে যখন বেরোলাম তখন কান্দ্রা উপত্যকায় বিকেলের গোলাপি রোদ্দুর নেমেছে। পাহাড়ের গা কেটে রাস্তা নেমেছে ঘুরে ঘুরে। মির্জা সাহেবের গাড়িতে আমরা এসেছিল। ড্রাইভারের নাম বাদার খাঁ। এক জায়গায় হঠাৎ গাড়ি থামিয়ে সে হিন্দিতে বলল,
দেখুন সাহেব, ওজরাকের কথা জিজ্ঞাসা করছিলেন? ওই দেখুন ওজরাকের দেশ, আজব জাদু দেখুন। কর্নেল মুখ বাড়ালেন। আমি বললাম, কই জাদু কোথায় বদর খাঁ? পশ্চিম দিকে নজর দিন সাহেব। আমাকে গাড়ি থেকে নামতে হলো, কারণ গাড়ির মুখ উত্তরে এবং কর্নেল বসেছেন বাঁ দিকে। আমি ডাইনে। নেমে গিয়ে হতবাক হয়ে পড়লুম। ওই অপার্থিব সৌন্দর্যের কোনো তুলনা নেই। পশ্চিমের পাহাড়গুলোর চূড়ো কোনোটা গির্জার মতো ছুঁচলো, কোনোটা পিরামিডের মতো তিনকোনা, আর তাদের ফাঁক গলিয়ে পিচকিরির মতো রং বেরঙের আলোর দীর্ঘ দীর্ঘ ফালি উপত্যকার সবুজ সমভূমিতে নেমে আসছে। পাহাড়গুলোর কাঁধে ঘন নীল কুয়াশার আলোয়ান চাপানো যেন, কিন্তু বড় মায়াময় ওই রামধনুর মতো অথবা প্রিজমের মতো বিচ্ছুরিত বর্ণালী। এমন আশ্চর্য রঙের খেলা আর কখনো দেখিনি। দেখতে দেখতে ওজরাকের ওপর যেন বিশ্বাস এসে গেল। ওখানে কোনো মায়াবী জাদুকর বাস করে তা মিথ্যে নয়। তার খেয়ালি হাতের অপরূপ ওই ইন্দ্রজাল দেখে যে তারিফ করবে না, সে কোনো মূর্খ। আমি ভাবে গদগদ হয়ে বললুম, অপূর্ব, খাসা। কর্নেল, ওজরাককে আমার প্রণাম করতে ইচ্ছে করছে। কর্নেল চোখে বাইনোকুলার রেখেই নামিয়ে ফেললেন। না, খালি চোখেই রঙের খেলাটা দেখা যাচ্ছে। তবে ডার্লিং, তুমি যতই বলো, এর মধ্যে কোনো জাদু আমি দেখতে পাচ্ছি না। আশা করি দার্জিলিংয়ের টাইগার হিল থেকে তুমি সূর্যোদয় দেখেছো? এটা সূর্যাস্ত, তাছাড়া কিসের সঙ্গে কিসের তুলনা? কর্নেল, শুধু রঙিন আলো হলেও কথা ছিল। আপনি কি দেখতে পাচ্ছেন না ওজরাকের জাদুপুরীও ক্রমশ ভেসে উঠেছে? ওই দেখুন, যেন রং বেরঙের সাতমহলা প্রাসাদ ভাসছে শূন্যে। বদর খাঁ বিড়বিড় করে আওড়াচ্ছিল চোখ বুজে। এবার দুহাতে মুখ ঘষে তাকেও গাড়িতে ঢুকতে দেখল। সে বলল, চলে আসুন সাহেব, বেশিক্ষণ দেখলে চোখ নষ্ট হয়ে যাবে। ওজরাক হলো গিয়ে শয়তানের ছেলা। শয়তানের কাছে জাদু শিখে মানুষকে ভোলায় সে। সেদিন ঠিক এমনি সময় হালাকুর মেয়ে ভেড়া চড়াতে গিয়ে ওজরাকের পাল্লায় পড়েছিল। জোর বেঁচে পালিয়ে এসেছে। বদর খাঁ, হালাকু থাকে কোথায়? লেকে দক্ষিণে এখান থেকে 6-7 মাইল দূরে ওদের তাঁবু। সেখানে গাড়ি করে যাওয়া যায় না বদর খাঁ? লেক অবধি গাড়ি যাবে, তারপর আধা মাইল পায়দল যেতে হবে। নিয়ে যাবে আমাদের? হুজুর নবাব সাহেবের হুকুম আছে, যেখানে যেতে চাইবেন এ বান্দা সেখানেই নিয়ে যাবে। তবে গুজরদের তাঁবু এলাকায় সাবধানে যেতে হবে সাহেব। ওদের কুকুরগুলো বড্ড বেতমিজ। কুকুর বশ করার ব্যাপারে আমিও এক ওজরাক, বদর খাঁ। কান্দ্রা লেকের কাছে গাড়ি থামিয়ে বদর খাঁ বলল, একটু অপেক্ষা করুন আপনারা, গাড়িটা কোথাও লুকিয়ে রেখে আসি। আজকাল এ তল্লাটে খুব গাড়ি চুরি হচ্ছে। সে একটু তফাতে উইল ঝোপের আড়ালে গাড়িটাকে এমনভাবে রেখে এলো, রাস্তা থেকে ঠাহর হচ্ছিল না ওখানে কোনো গাড়ি আছে। গাড়িটার রঙও অবশ্য ঘন সবুজ। ফিরে এসে বদর খাঁ বলল, আপনাদের সঙ্গে টর্চ আছে তো? ফিরতে আঁধার হয়ে যাবে। আছে, এমনকি কুকুর বশ করার যন্ত্রও আছে। বদর খাঁ খুব অবাক হয়ে পা বাড়াল। অবাক হলুম আমিও। নিশ্চয়ই রসিকতা করছেন কর্নেল। পাইন বনের ভেতর এখনই আবছা আঁধার জমেছে। পায়ে চলা রাস্তা ধরে বনটা পেরোলে খোলামেলায় পৌঁছল। এবার আর রাস্তার চিহ্ন নেই। এখানে ওখানে পাথরের বোল্ডার পড়ে আছে। ঘন ঘাসের জঙ্গল গজিয়ে রয়েছে সবখানে। তার মাঝে মাঝে কিছু গাছপালা। এটা মোটামুটি একটা সমতল ভূমি বলা যায়। পশ্চিমের পাহাড়ের সেই আলোর জাদু আর চোখে পড়ছে না। সূর্য একটা তিনকোনা চূড়ার আড়ালে নেমে গেছে, তাই সারা তৃণভূমির ওপর পাহাড়ের বিশাল ছায়া নেমেছে। ঘাসের জঙ্গলের ভেতর গুজরদের তাঁবু চোখে পড়ছিল। কিছুক্ষণ পরে তাদের খোঁয়ার দেখা গেল। বেড়ায় ঘেরা বিশাল খোঁয়ারে অসংখ্য ভেড়া, ছাগল, দুম্বা জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। কর্নেল আমাকে গাছপালা চেলাচ্ছিলেন। ওই দেখছো, ওটা ওক। ওইটি হলো বুনো আখরোট, ওগুলো পপলার। আর ওই গাছটা লক্ষ্য করো, মালবেরি, যাকে বলে তুঁতফরের গাছ।
হঠাৎ বদর খাঁ থমকে দাঁড়ালো, আঁতকে ওঠা গলায় বলল, কুকুর, কুকুর সাহেব, কুকুর আসছে। চমকে উঠে দেখি খোঁয়ারের দিক থেকে 3টে তাগড়াই কুকুর জিভ বের করে দৌড়ে আসছে আমাদের দিকে। আমি পকেট থেকে ঝটপট রিভলভার বের করতেই কর্নেল বললেন, কি করছো জয়ন্ত? রিভলভার লুকিয়ে ফেলো শিগগির। বলে উনি সামনে গিয়ে দাঁড়ালেন। তারপর জ্যাকেটের ভেতর পকেট থেকে একটা কাচের টিউব বের করলেন। কুকুর 3টে যখন প্রায় 10 তফাতে এসে গেছে, তখন সেই টিউব বাড়িয়ে দিলেন সামনের দিকে এবং ছিপি খুলে ফেললেন। সঙ্গে সঙ্গে 3টে কুকুরই থেমে গেল, মুখ নিচু করে কেউ কেউ শব্দ করতে থাকলো। তারপর কর্নেল আস্তে আস্তে একটুখানি এগিয়েছেন, আর 3টে কুকুরই লেজ গুটিয়ে কুঁকড়ে পিঠ টান দিল। অবাক হয়ে বললুম, ব্যাপারটা কি কর্নেল? কর্নেল মুচকি হেসে পা বাড়িয়ে বললেন, আমার সাম্প্রতিক উদ্ভাবন, এর নাম দিয়েছি ফর্মুলা ডগ। অ্যামোনিয়ার সঙ্গে 19 রকম রাসায়নিক দ্রব্য মিশিয়ে এটা তৈরি করেছে। এর এমন উৎকট গন্ধ যে কুকুর কেন, কেঁদো বাঘও কেঁচো হয়ে পালিয়ে যাবে। অবশ্য মানুষের উপর এখনো পরীক্ষা করিনি, এখনই করা যেতে পারে। গন্ধ পেলুম কিনা জানি না, আঁতকে ওঠে নাক বন্ধ করে পিছিয়ে এলাম। দোহাই কর্নেল, ওই কুকুর তাড়ানো ফর্মুলা ডগ প্রয়োগের জন্য আরো মানুষ পাবেন। কর্নেল ছিপি এঁটে টিউবটা পকেটের ভেতর চালান করলেন। বদর খাঁ নাকের ফুটোয় আঙুল ঢুকিয়ে বলল, বহুত বদবু নিকালতা। গুজরদের তাঁবুতে ততক্ষণে কুকুরের ব্যাপারটা ওরা টের পেয়ে গেছে হয়তো। একদম লোক বেরিয়ে আমাদের দেখছে। বদর খাঁ চেঁচিয়ে ডাকলো, हलाकू, हलाकू, जल्दी इधर आओ, कलकत्ता से सब लोग तुम्हारा मुलाकात मांगता। একজন প্রৌঢ় তাগড়াই গড়নের লোক ভিড় থেকে আমাদের দিকে দৌড়ে এলো। তার মাথায় প্রকাণ্ড পাগড়ি, পরনে ঢিলে কুর্তা আর সালোয়ার, পা অবশ্য খালি। সেলাম দিয়ে বদর খাঁর দিকে জিজ্ঞাসু চোখে তাকালো। বদর খাঁ বলল, নবাব বাহাদুর এদের পাঠিয়েছেন, এরা তোমার সঙ্গে কথা বলতে চান। গুজর সর্দার আমাদের খুব খাতির দেখিয়ে তাঁবুতে নিয়ে গেল। তাঁবুগুলো চামড়া সেলাই করে তৈরি, কোনোটার ওপর তেরপলও চাপানো রয়েছে। খোলা জায়গায় উনুন পেতে মেয়েরা রাতের রান্নায় ব্যস্ত। কেউ চাপাটি বানাচ্ছে, কেউ প্রকাণ্ড পাত্রে দুধ জাল দিচ্ছে। ভিড় হটিয়ে হালাকু চামড়ার আসন পেতে আমাদের বসালো। আশেপাশে কোথাও কুকুরের লেজের ডগাটুকুও দেখতে পাচ্ছিলাম না। কর্নেল লোকের সঙ্গে ভাব জমাতে ওস্তাদ। হালাকু সর্দারের সঙ্গে খোঁজ গল্প জুড়ে দিয়েছেন। হালাকু ভাঙা ভাঙা হিন্দিতে কথা বলছে। আমরা নবাব বাহাদুরের মেহমান শুনে সে একেবারে ভক্তিতে গদগদ। বলল, শীতকালটা কান্দ্রায় এসে ভালোই কাটলো। যেখানেই ঘুরে বেড়াই কান্দ্রার জন্য মন পড়ে থাকে আমাদের। পুরুষানুক্রমে কান্দ্রা নবাব আমাদের মা বাপের মতো। এই যে ঘাসের জঙ্গল দেখছেন, তার মালিক ওরা। কোনো খাজনা কখনো দাবি করেননি। আমরা এসে তাই ভেট দিই, ওই ছাগল, ভেড়া, কখনো মাখন, দুধ, চর্বি, মানে যা পারি দিই। তো নবাব বাহাদুর কিছুতেই নিতে চান না, বলেন মিলিটারিদের দিয়ে এসো। ওরাই নাকি এখন এই ঘাসের জঙ্গলের মালিক। আমি বিশ্বাস করি না, আমি একদম বিশ্বাস করি না হুজুর। এবার বৃষ্টি কোথায় যাবে সর্দার? পামির এলাকায় যাব, সেখানে চীনাদের রাজত্ব আছে। সেখান থেকে যাব কাসগড়, তারপর উত্তরে মকরান, সেখানে হুজুর ওই রুশ মুল্লুক। সেখান থেকে আবার কান্দ্রায় ফিরে আসব। ওসব মুল্লুকে শীতের সময় খালি বরফ আর বরফ, জানোয়ার কি খেয়ে বাঁচবে? আমি তোমার কাছে এসেছি ওজরাকের কথা শুনতে। তোমার কাছে নাকি ওজরাকের পাঞ্জা আছে? হালাকুর চোখ বড় করে তাকালো, তার মুখটা গম্ভীর হয়ে গেল। সে দুর্বোধ্য ভাষায় কাউকে কিছু একটা বলল, তারপর উঠে তার তাঁবুতে ঢুকলো। একটা লোক ব্যস্তভাবে আমাদের সামনে এক পাঁচা কাঠ এনে আগুন ধরালো। বেশ ঠান্ডা টের পাচ্ছিল। আগুনের কুণ্ড ঘিরে বসলুম আমরা। তারপর হালাকু বেরিয়ে এলো তাঁবু থেকে। তার হাতে সেই ওজরাকের পাঞ্জা কর্নেলের হাতে দিয়ে সে বলল, আমি খুব ভাবনায় পড়ে গেছি হুজুর। আজই ভাবছিলুম এই পাঞ্জাটা যেখানে পেয়েছিলুম ফেলে দিয়ে আসবো নাকি। এটা না আর ওই কাছে রাখতে সাহস হচ্ছে না।
কেন সর্দার? আমার মেয়ে রিয়া, হ্যাঁ হুজুর, ও 2 দিন আগে ওজরাকের পাল্লায় পড়েছিল, খুব বেঁচে গেছে। কথাটা বদর খাঁ বলেছিল, তখন অতটা গ্রাহ্য করিনি, তাই বললাম, ব্যাপারটা খুলে বলো তো সর্দার। পশ্চিম পাহাড়ের নিচে একটা নেহের আছে, লেক থেকে নেহেরটা বেরিয়ে ওই পশ্চিম পাহাড়ের নিচে দিয়ে চলে গেছে। এখন নেহেরে অল্প একটু জল আছে, আমরা নেহেরের ওপারে কখনো যাই না। রিয়া সেটা জানে, তবে ওর দোষ নাই। আমার একটা মদ্দা ভেড়া খুব বদমাস, পাল থেকে প্রায় পালিয়ে যায়, সেটা নেহেরের ওপারে চলে গিয়েছিল। রিয়া সেটাকে ধরে আনতে গিয়েই ওই ওজরাকের পাল্লায় পড়েছিল হুজুর। তোমার মেয়ের মুখেই ব্যাপারটা শুনতে চাই সর্দার, তাকে ডাকো। হালাকুর ডাকে একটি কিশোরী এগিয়ে এলো। ছিপছিপে গড়ন, পাকা আপেলের মতো গায়ের রং, পরনে সালোয়ার কামিজ, চুলে লাল একটা রুমাল বাঁধা। হালাকু তাদের ভাষায় কিছু বলল। রিয়া কাঁচুমাচু হাসছিল। কর্নেল পকেট থেকে একটা চকোলেটের প্যাকেট বের করে বললেন, নাও রিয়া, এটা তোমার জন্য এনেছি। হালাকুর ইশারায় রিয়া সেটা দিল। তারপর ভাঙা ভাঙা হিন্দিতে যা বলল তা যেমন অদ্ভুত তেমনি রোমাঞ্চকর। আমার তো বিশ্বাস করতেই বাধছিল। ঘটনাটা হলো এই, সেদিন বিকেলে বাধ্য হয়ে গাড়লটা মানে মদ্দা ভেড়াটার জন্য সে নহর পেরিয়ে ওপারে গিয়েছিল। হঠাৎ সে দেখল কি, অবিকল তার মতো একটি মেয়ে একটা পাথরের ওপর দাঁড়িয়ে আছে। একই পোশাক, একই গড়ন। ভালো করে দেখার জন্য এগিয়ে গেল, তারপর ভীষণ অবাক হলো। মেয়েটি হুবহু তারই মতো দেখতে। আয়নার ভেতর নিজের মুখ তো সে দেখেছে। রিয়া গুজ্জার মেয়ে, ভীতু নয় সে। রেগে গিয়ে বলল, তুমি কে? মেয়েটিও গুজ্জার ভাষায় বলল, তুমি কে? আমি রিয়া। মেয়েটিও বলল, আমি রিয়া। মিথ্যা বলো না, তোমার বাবার নাম কি? মেয়েটিও একই কথা বলল। মিথ্যা বলো না, তোমার বাবার নাম কি? রিয়া পাথর তুলে তেড়ে যেতেই মেয়েটা যেন শূন্যে ছিটকে গেল। আকাশে ভেসে এসে রিয়াকে যেন ভেঙচি কাটতে লাগলো। রিয়া পাথর ছুঁড়ল, মেয়েটি অমনি যেন হাওয়ায় মিলিয়ে গেল। তখন রিয়া ভয় পেয়ে দৌড়ে পালিয়ে এলো নাহর পেরিয়ে। রিয়ার মুখে আদিম সরলতা, তবু কথাগুলো সে বানিয়ে বলছে কিনা বোঝা কঠিন। কর্নেল বললেন, আর গাড়লটার কি হলো? জবাব দিল হালাকু, রিয়ার মুখে এসব শুনে আর গাড়লটার খোঁজে যেতে আমরা না সাহস পাইনি। সন্ধে হয়ে গিয়েছিল। পরদিন সকালে দল বেঁধে সিঙ্গা ঢোল এসব নিয়ে সেখানে গেলুম। নহরের ধারে ওজরাকের পুজো দিল। আগুনে ঘি আর ভেড়ার রক্ত দিয়ে পুজো দেওয়ার নিয়ম। পুজো দিয়ে সাহস করে নেহেরের ওপারে গেল। বেশি দূর যেতে হয়নি হুজুর। গাড়লটা ঘাসের ভেতর মরে পড়েছিল। কিন্তু হুজুর, তাজ্জব ব্যাপার, যেই মরা জানোয়ারটাকে উঠাতে গেছি, দেখি কি পুরোটাই ছাই। ছাই? হ্যাঁ হুজুর, একদলা ছাই। অথচ দেখে বোঝার উপায় ছিল না। যেমনকার চেহারা, লোমের রং তেমনি ছিল, কিন্তু হাত ঠেকাতেই ছাই হয়ে গেল। আমরা ভয় পেয়ে পালিয়ে এলুম। ওজরাক বড় জাদুকর হুজুর। সে তো মানুষ নয়, সে হলো পুরীদের রাজা। পশ্চিম পাহাড়ে আছে, হ্যাঁ পশ্চিম পাহাড়ে আছে পরিস্তান। তার বাস সেখানেই চিরকাল। তার কথা শুনে আসছি আমরা। ওজরাক তাহলে একজন জিন? কিতাবে জিনের কথা আছে বটে। নবাব প্রাসাদের ডাইনিং হলে ডিনার খেতে খেতে কর্নেল হালাকুর মেয়ে রিয়ার ঘটনাটা মির্জা সাহেবকে শোনাচ্ছিলেন। মির্জা সাহেব বললেন, আমার এবার মনে হচ্ছে যে ওজরাকের ব্যাপারটা হয়তো রূপ কথা নয়। একজন মুসলিম হিসাবে অবশ্যই আমি জিন বিশ্বাস করতে বাধ্য। আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে খোদা তলার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মানুষের মতো জিনকেও সৃষ্টি করেছেন।
অবশ্য জিনের সৃষ্টি আগুন থেকে। তারা আকাশের অন্য একটা স্তরে বাস করেন। আমার ধারণা এর মধ্যে একটা তত্ত্ব লুকিয়ে আছে। আধুনিক বিজ্ঞান অন্য গ্যালাক্সিতে পৃথিবীর মতো ওই গ্রহ এবং প্রাণী থাকার সম্ভাবনা অস্বীকার করে না। ইসলামিক শাস্ত্রে উল্লিখিত আগুনের দেহধারী জিন কি তাহলে অন্য কোনো গ্রহের উন্নত কোনো জীব? মুসলিম লোকশাস্ত্রে বলা হয়েছে যে জিনরা পুরুষ, পরীরাই হলো তাদের স্ত্রী জাতি। জিন পরীর ছটা লেগে নাকি মানুষের মারাত্মক অসুখ হয়। তার মানে বহু আলোকবর্ষ দূরের কোনো অজ্ঞাত গ্রহের এইসব প্রাণীদের শরীরে আলোর কণিকা দিয়ে হয়তো তৈরি। তা থেকে যে রশ্মি ঠিকরে পড়ে পৃথিবীর মানুষের পক্ষে তা ক্ষতিকর। তাই তাদের সংস্পর্শে গেলে মানুষ দুরারোগ্যে অসুখ বিসুখে ভুগে মারা পড়ে। আপনার কি মনে হয় কর্নেল? পবিত্র কোরআন আমিও পড়েছি মির্জা সাহেব, অবশ্য ইংরেজি অনুবাদে। কোরআনে ঈশ্বর বলেছেন, আমি মানুষ ও জিন সৃষ্টি করেছি। তাছাড়া 18টি ব্রহ্মাণ্ড বা গ্যালাক্সির কথাও কোরআনে বলা হয়েছে। হ্যাঁ, তাহলে দেখুন আধুনিক বিজ্ঞানে মহাভারত এমনকি রামায়ণেও বিস্তর ব্যাপার আছে যা আধুনিক বিজ্ঞানের সঙ্গে মিলে যায়। যেমন সৌভনগরী, যা মহাকাশে ভাসমান এক পুরী, কৃত্রিম উপগ্রহ নয় কিন্তু। তারপর নারদের বাহন ঢেঁকি, রকেট ছাড়া আর কি হতে পারে? ঢেঁকির সঙ্গে রকেটের গড়নের আশ্চর্য মিলও আছে। তারপর পুষ্পক রথ হলো বিমান। মহাভারতের যুদ্ধের বর্ণনা পড়লে তো মনে হয় পারমাণবিক অস্ত্রের লড়াই, নয় কি? ডার্লিং, আমরা হয়তো দানিকেনের আজগুবি তত্ত্বের দিকে এগোচ্ছি। মির্জা সাহেব, বরং শাস্ত্র পুরাণ থাক আপাতত। আপনার হতভাগ্য পরিচারক কিংবা হালাকুর পাল ছাড়া গাড়ল জিনের বাদশাহ ওজরাকের সংস্পর্শে এসে ছাই হয়ে গেছে কিনা এখনো প্রমাণ পাইনি। ক্রমশ আমার মাথায় একটা চিন্তা ভেসে আসছে। কেউ কি লেসার রশ্মি অস্ত্র হিসেবে ব্যবহার করেছে, কে জানে? কিন্তু ঝড়, ওই পাওয়ার ফেল, আকাশ থেকে অদ্ভুত আলো নেমে আসা, ঘুঙ্গুরের মতো শব্দ, তীব্র শীষ। ওজরাক যদি জিনই হয়, সে আপনার এবং দেশের 5টা প্রত্নশালার ধাতুরত্ন ও মূর্তি কেন চুরি করবে ভেবে পাচ্ছি না মির্জা সাহেব। জিন যদি সত্যি থাকে, তার বাস সম্ভবত বহু আলোকবর্ষ দূরের কোনো ব্রহ্মাণ্ডে। ধরে নিচ্ছি সে কান্দ্রার পশ্চিম পাহাড়ে এসে ঘাঁটি করেছে, কিন্তু প্রত্নদ্রব্য আর মূল্যবান রত্নে তার লোভ কেন হবে? এসব তো নেহাত পৃথিবীর জিনিস। এসবের চেয়ে মূল্যবান আর বিস্ময়কর জিনিস আশা করি অন্য ব্রহ্মাণ্ডের গ্রহে বিস্তর আছে। শুনেছি জিনেরা খুব খেয়ালি, ওজরাকও নাকি খেয়ালি জাদুকর। তবে আমার পূর্বপুরুষের সংগৃহীত নূরে আলম রত্নের কথা ভাবুন। এই রত্ন নিশ্চয় অন্য কোনো গ্রহের জিনিস। ধাতু বিজ্ঞানীদের অজানা এই রত্ন। আমার মনে হচ্ছে কর্নেল, ওজরাক এতদিনে হয়তো তার টের পেয়ে চুরি করে নিয়ে গেছে। কে বলতে পারে যে আমার পূর্বপুরুষদের কেউ ভি এ রত্ন পশ্চিমের পাহাড়ে কুড়িয়ে পাননি? রত্নটা হয়তো ছিল ওজরাকেরই। ওজরাক যদি জিন এবং মায়াবী জাদুকর, তাহলে রাত দুপুরে তাকে চুরি করতে হয় কেন? মির্জা সাহেব, ন্যায়শাস্ত্রে কাকতালীয় বলে একটা ব্যাপার আছে। কাক এসে তাল গাছে বসলো, অমনি একটা তাল পড়ল। এই দেখে কেউ যদি ভাবে কাক এসে বসাই তাল পড়ার কারণ, তাহলে সে ভুল করবে। যোগাযোগটা আকস্মিক। তার মানে? একটা কাজ আপনাকে করতে হবে। আপনি কালই প্লেনে দিল্লি চলে যান এবং খবরের কাগজে বিজ্ঞাপন দিন, নূরে আলম চুরি গিয়ে আপনি আপনার পূর্বপুরুষের সংগৃহীত বিখ্যাত কয়েকটি রত্ন আর রাখতে সাহস পাচ্ছেন না, তাই নিলামে বেচে দিতে চান। নিলামে যারা কিনতে চান তারা যেন 1 সপ্তাহের মধ্যে যোগাযোগ করেন। সে কি? আর তেমন রত্নই বা কি আছে আমার পরলোক গত স্ত্রীর কিছু জড়োয়া ওই অলঙ্কার ছাড়া আর তো কিছু নাই। বলেছিলুম না, আরে আমি এখন নামেই নবাব। সত্যি কিছু বেচতে হবে না মির্জা সাহেব, শুধু বিজ্ঞাপন দিতে বলেছি।
আমি মুখ খুলতে যাচ্ছিলাম, কর্নেল এমন চোখ কটবট করে তাকালেন যে ঢোক গিলে থেমে গেলুম। মির্জা সাহেব বললেন, ঠিক আছে, তাই হবে। কাল সকালে আমরা হালাকুর অতিথি হয়ে যাচ্ছি। ফিরে এসেই আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার ইচ্ছা 2 দিন অন্তত গুজরদের সঙ্গে কাটাবো। কিছুক্ষণ পর অতিথিশালায় শুতে এসে কর্নেলকে বললেন, আপনি যাই বলুন, ওজরাক অন্য গ্রহের কোনো উন্নত স্তরের প্রাণী, মানুষেরই উন্নত সংস্করণ, সুপারম্যান। কেন ডার্লিং? রিয়ার প্রতিবিম্বের কি ব্যাখ্যা হতে পারে? আপনি আমাকে ল অফ প্যারিটি এবং মিরর ইমেজ তত্ত্ব বোঝাচ্ছিলেন সেদিন। ওজরাক মিরর ইমেজ সৃষ্টি করতে জানে। ওই ঘটনা শোনার পর আমার অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের গল্পটা মনে পড়ছে। অ্যালিস যেমন আয়নার ভেতরকার দেশে গিয়েছিল, রিয়াও হয়তো তেমনি। উল্টো মানুষের দেশ বলো জয়ন্ত। আয়নার ভেতরকার মানুষ একেবারে উল্টো নয় কি? তার পিলে ডাইনে, লিভার বাঁয়ে, হাড় ডান দিকে, এবং তার চোখ, নাকের ফুটো, হাত পা সবই উল্টো। মহাকাশ বিজ্ঞানীরা মনে করেন এই বিশ্বব্রহ্মাণ্ডের অবিকল উল্টো বিশ্বব্রহ্মাণ্ড আছে কোথাও, হুবহু প্রতিবিম্ব যেন। সেই এলাকায় গিয়ে পড়লে মহাকাশচারী তার মহাকাশ যান সমেত উল্টো হয়ে যাবে, অথচ সে তা টের পাবে না। তারপর সে যখন তার নিজের বিশ্বে ফিরে আসবে, অমনি হবে সাংঘাতিক কাণ্ড। প্রচণ্ড বিস্ফোরণে তার যান সমেত পুরো ছাই হয়ে যাবে। তোমাকে দড়ি ও ছড়ির উপমা দিয়েছিলাম, আশা করি মনে আছে। হ্যাঁ, ম্যাটার এবং অ্যান্টি ম্যাটার পরস্পরের সংস্পর্শে এলে ধ্বংস হবে। কর্নেল, এক্ষেত্রে রিয়া বেচারি জোর বেঁচে গেছে বলা যায়। উল্টো রিয়ার সঙ্গে ছোঁয়াছুঁয়ি হলেই কি হতো ভেবে দেখুন। হ্যাঁ, ঠিক তাই ঘটত। ওজরাক যাই হোক খুব সাবধানী এবং কৌতুকপ্রিয়। কর্নেল রাতের পোশাক পরতে ব্যস্ত হলেন। ফায়ার প্লেসে আগুনের সামনে গিয়ে বসে ডাকলেন, এখানে এসো ডার্লিং। আরাম করে বসলুম আগুনের সামনে। বললুম, আচ্ছা কর্নেল, মিরর ইমেজ বলুন বা উল্টো বস্তুই বলুন, বুঝলুম তার আণবিক গড়ন আপনার তত্ত্ব অনুসারে অসমানুপাতিক, কিন্তু তা অ্যান্টিম্যাটার কেন? কোনো অসমানুপাতিক আণবিক গড়নের বস্তুর মধ্যে পজিটিভ চার্জ করা ইলেকট্রন অর্থাৎ পজিট্রনের সঙ্গে নেগেটিভ চার্জ করা প্রোটনের সন্নিবেশ ঘটালে সেটি অ্যান্টিম্যাটার হয়ে যায়। তাহলে তো ম্যাটারকে অ্যান্টিম্যাটারে পরিণত করা সম্ভব। হ্যাঁ, তত্ত্বের দিক থেকে সম্ভব, বাস্তবেও সম্ভব হয়েছে বইকে। রিয়ার প্রতিবিম্বের আর কি ব্যাখ্যা হয় বলুন? প্রকৃতির ডান হাত বাঁ হাতের খেলার কথা বলছিলেন। মানুষ তো প্রকৃতির বহু নিয়ম জেনে বিস্তর খেলা খেলতে পেরেছে। প্রকৃতির প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেনি কি মানুষ? তা তো হয়েছে। প্রকৃতির লেফট হ্যান্ড টুইস্টের নিয়ম ওজরাক জানে। ওজরাকের প্রতি তোমার বিশ্বাস ও ভক্তি দেখে আশঙ্কা হচ্ছে ডার্লিং। ওজরাক তোমাকে তুলে না নিয়ে যায়, সাবধান। নিয়ে গেলে খুশিই হব। পৃথিবীটা গলে পচে গেছে, এখানে আর থাকতেই ইচ্ছে করে না। কর্নেল আগুনে আবার একটা কাঠ গুজে দিয়ে হেলান দিলেন, চোখ বুজে রইলেন। আমি হাই তুলে বিছানায় গিয়ে শুয়ে পড়লুম। নতুন জায়গায় গিয়ে সহজে ঘুম আসে না। কাল রাতে ভালো ঘুমও হয়নি, এ রাতেও তাই। চোখ বুজে ঘুমাবার চেষ্টা করছিলাম, ঘুম আসছিল না। মাঝে মাঝে চোখ খুলে দেখছিলাম কর্নেল তখনও ফায়ার প্লেসের সামনে বসে আছেন হেলান দিয়ে, চোখ বন্ধ। ওখানেই ঘুমোচ্ছেন নাকি? অবশ্য ওর ঘুমের লক্ষণ হলো নাক ডাকা। নাক যখন ডাকছে না তখন ঘুমোচ্ছেন না, চিন্তা ভাবনা করছেন নিশ্চয়। তারপর কখন ঘুমিয়ে পড়েছিল, হঠাৎ ঘুম ভেঙে সেটা টের পেলাম। বাইরে চাপা শোঁ শব্দ শোনা যাচ্ছিল। ঝড় হচ্ছে নাকি? কান্দ্রা উপত্যকায় মাঝরাতে ঝড় আসে শুনেছি, তাহলে সেই ঝড়। কিন্তু ঘরের ভিতর এত অন্ধকার কেন? জানালার পর্দার মাথায় কাচের খানিকটা অংশে বাইরের আলো এসে প্রতিফলিত হতে দেখেছি। তার ফলে ঘরের আলো নেভালেও ঘরের ভিতর আবছা সব কিছু দেখা যায়, কিন্তু বাইরে আলো নিভে গেছে। ঝড়ের শব্দটা বাড়ছে, ফায়ার প্লেসের আগুনও নিভে গেছে। টেবিল ল্যাম্পের সুইচ টিপলেও আলো জ্বলল না। কর্নেলের নাক ডাকছিল, ডাকলুম, কর্নেল কর্নেল। নাক ডাকা থেমে গেল ওর। জড়ানো গলায় বললেন, কিছু না, ঘুমাও। ঝড় উঠেছে, পাওয়ার ফেল, আলো জ্বলছে না। তারপর চমকে উঠলুম চাপা ঝমরঝম ঘুঙুরের শব্দে। এক লাফে কর্নেলের বিছানার কাছে গিয়ে ওকে ধাক্কা দিতে দিতে বললুম, ঘুঙুরের শব্দ হচ্ছে, ঘুঙুরের শব্দ। ওই শুনুন শুনুন। এবার কর্নেল উঠে বসলেন।
অন্ধকারে ওকে দেখতে পাচ্ছিলাম না। ব্যস্তভাবে বললেন, কি আশ্চর্য, টর্চটাও জ্বলছে না দেখি। জয়ন্ত, তোমার টর্চটা দেখো তো। আমার বিছানা হাতড়ে টর্চটা পেল, কিন্তু সেটাও জ্বলল না। আমার টর্চটাও যে জ্বলছে না কর্নেল। ঘুঙুরের শব্দটা সমানে শোনা যাচ্ছে। বেরিও না, চালনা করে দেখা যাক ব্যাপারটা কি। একজন নয়, যেন অসংখ্য নর্তক নর্তকী স্টেজে উদ্দাম নাচ জুড়েছে। ঘুঙুরের আওয়াজ অবশ্য চাপা, যেন বহুদূর থেকে শোনা যাচ্ছে। কর্নেলকে জানালা ফাঁক করতে দেখলাম, তখন তার কাছে গিয়ে দাঁড়ালাম। আকাশ পরিষ্কার, ঝকঝক করছে নক্ষত্র, অথচ জোরালো একটা ঝড় বয়ে যাচ্ছে শোঁ শোঁ শন শন শব্দে। ঘুঙুরের শব্দটা কিন্তু বদ্ধ ঘরের ভেতর যেমনটি শুনেছিল, বাইরেও তেমনটি। ফিডলার কাঁকড়ার বেহালার বাজনা যেমন মাথার ভেতর বাজছে মনে হচ্ছিল, এও কতকটা তেমনি। হঠাৎ অনেক দূরে একটা আলোর মতো জিনিস চোখে পড়ল। ওটা কি কর্নেল? কর্নেল জবাব দিলেন না। আলোটা ভারী অদ্ভুত, মাটি থেকে সামান্য উঁচুতে ভাসছে। একটু পরে বুঝতে পারলাম ওটা নিজেই আলোকিত, কিন্তু অন্য কোনো জিনিসকে আলোকিত করছে না। তাহলে ওটা নিশ্চয়ই আলো নয়, অথচ ওটা যেন ঘুরছে। দেখতে কতটা সিলিং ফ্যানের গোলাকার অংশটার মতো। ঘুরছে বলছি কারণ ওটার গায়ে কিছু লাল নীল সবুজ হলুদ ফুটকি দেখতে পাচ্ছি। এই ফুটকিগুলো স্থান বদল করছে। মিনিট তিনেক পরে অদ্ভুত আলোর মতো জিনিসটা উপরের দিকে উঠতে শুরু করলো। অনেক উঁচুতে পৌঁছে স্থির হয়ে রইল আধ মিনিট। তারপর হঠাৎ একটা ছুঁড়ে মারা ডিসকাসের মতো কাত হয়ে বিদ্যুৎ বেগে দূরে চলে যেতে যেতে মিলিয়ে গেল নক্ষত্রের মধ্যে। খেয়াল করে দেখি ঝড়টা থেমে গেছে, ঘুঙুরের শব্দও নেই। তারপর প্লেনের শব্দ শুনতে পেলাম। কর্নেল বললেন, মনে হচ্ছে বিমান বাহিনীর বিমান এতক্ষণে ওটার খোঁজে বেরিয়ে পড়েছে। যাই হোক জয়ন্ত, তাহলে ওজরাকের উড়ান খাটোলা সচক্ষে দর্শনের সৌভাগ্য হলো আমাদের। অবশ্য ইউএফও দর্শনও বলা যায়। তুমি কলকাতা ফিরে দৈনিক স্বেচ্ছাসেবকের দারুণ জাঁকালো একটি রিপোর্ট আজ লিখবে আশা করি। বলে কর্নেল জানালা বন্ধ করলেন। অমনি বাইরে আলো জ্বলে উঠল। হ্যাঁ, নিশ্চয়ই লিখব বলে টেবিল ল্যাম্পের সুইচ টিপল। আলো জ্বলে উঠল। কর্নেল তার বিছানায় গিয়ে চিত হলেন, বললেন, ব্যাপারটা গোলমেলে হয়ে গেল দেখছি। আমাকে আমার গোড়া থেকে সাজাতে হবে। ওজরাক এবং এইসব চুরিচামারি নিয়ে একটা থিওরি দাঁড় করিয়েছিলুম। দরজায় টোকার শব্দ এবং মির্জা সাহেবের উত্তেজিত ডাকাডাকি শুনে দরজা খুলে দিল। মির্জা সাহেব হাঁপাতে হাঁপাতে বললেন, कर्नल बड़ ताज्जुब की घटना। সব দেখলুম মির্জা সাহেব, বড় রহস্যময় ব্যাপার। আমার বড় ভয় ভয় করছে কর্নেল। ওজরা কি আবার এসেছিল? কেন এসেছিল? এই প্রশ্নের জবাবের জন্য আমাকে 2 বা 3 দিন সময় দিন। মির্জা সাহেবের মুখ দেখে মনে হচ্ছিল উনি আশ্বস্ত হতে পারছেন না। মির্জা নবাব দিল্লি গেলেন কাগজে বিজ্ঞাপন দিতে। আমরা বিমান ঘাঁটিতে ওকে বিদায় দিয়ে ডক্টর সোমের কোয়ার্টারে গেলাম। বাদার খাঁ গাড়ি নিয়ে বাইরে অপেক্ষা করতে থাকলো। সে আমাদের কান্দ্রা লেকে পৌঁছে দেবে। ডক্টর সোম বললেন, সাংঘাতিক ব্যাপার কর্নেল, কাল রাতে ইউফো নেমেছিল। তাকে তাড়া করে যাচ্ছিল এয়ারফোর্সের একটা মিগ বিমান। সেটা পশ্চিমের পাহাড়ে নিখোঁজ হয়ে গেছে, সম্ভবত কোথাও ভেঙে পড়েছে। আজ সকালে 2টো হেলিকপ্টার গেছে খুঁজতে। আপনি ইউএফও বলছেন? প্রতিরক্ষা বাহিনী রামস্বরূপ ব্রহ্মের মতে নাকি অত্যন্ত উন্নত ধরনের চীনা বিমান, চৌম্বক শক্তি সম্পন্ন আরোহী বিহীন বিমান। বহু দূরের ঘাঁটিতে বসে রিমোট কন্ট্রোল সিস্টেমে চালানো যায় এই ম্যাগনেটিক প্লেনকে। ডক্টর ব্রহ্মের ধারণা, ভূপৃষ্ঠের চৌম্বক প্রবাহের সম্পর্কে এলেই স্বাভাবিক নিয়মে চুম্বকে চুম্বকে বিকর্ষণ ঘটে এবং বিপজ্জনক ঝড় সৃষ্টি হয়। পাওয়ার ফেল করে, ইলেকট্রনিক যন্ত্রপাতি নিষ্ক্রিয় হয়ে যায়। আপনার মতামত কি? আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট। কারণ নিঃসংশয়ে এখনো কিছু বলা যাচ্ছে না। অবশ্য ইউফো বললেও সেটা অন্য গ্রহের মহাকাশযান বোঝায় না, শুধু বোঝায় অজানা উড়ন্ত জিনিস। কফি না খাইয়ে ছাড়বেন না ডক্টর সোম। কথাবার্তার ফাঁকে কফি এলো। কফি খেতে খেতে ফোন বাজলো।
ডক্টর সোম ফোনে কিছুক্ষণ কথা বলে গম্ভীর মুখে ফিরে এলেন আমাদের কাছে। বললেন, স্পেস রিসার্চ ল্যাবরেটরির ডিরেক্টর ডক্টর হোসেন ওজরাকের পাঞ্জা কুড়িয়ে পেয়েছেন। কর্নেল ও আমি চমকে উঠলাম। কর্নেল বললেন, কোনো ডেড বডি? তা তো বললেন না। ছাদের সোলার প্যানেলের ভেতর পড়েছিল বজ্র চিহ্ন আঁকা চাকতি। কিছু চুরি গেছে কি? AMDS যন্ত্রটা কম্পিউটার শুদ্ধ উপরে নিয়ে গেছে চোর। জিনিসটা কি? অ্যান্টি ম্যাটার ডিটেকশন সিস্টেম। কর্নেল নড়ে বসলেন। আমি হকচকিয়ে গেলুম। কর্নেল বললেন, যন্ত্রটা আয়তনে নিশ্চয়ই ছোট ছিল, নইলে চোরের অসুবিধা হওয়ার কথা। খুবই ছোট, একটা পকেট রেডিওর মতো দেখতে। আর তার কম্পিউটারের আয়তন আরও ছোট, একটা মাউথ অর্গানের সাইজ। ডক্টর হোসেনের ওখানে যেতে হচ্ছে এখনই। আপনারা ইচ্ছে করলে আসতে পারেন আমার সঙ্গে। থাক, বরং পরে একদিন গিয়ে আলাপ করবো ওর সঙ্গে। আমার একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে। বাদার খাঁ কাল রাতের ঘটনা নিয়ে উত্তেজিতভাবে আলোচনা করতে করতে গাড়ি চালাচ্ছিল। জিনের বাদশা ওজরাকের ভয়ে সে তটস্থ। রাতে ওজরাকের উড়ন খাটোলা নামতে দেখেছে অনেকে, তাই নিয়ে সারা এলাকা জুড়ে নাকি আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেউ কেউ কান্দ্রা ছেড়ে চলে যাবার কথাও নাকি ভাবছে। পরশু সকালে ঠিক এই সময় তুমি গাড়ি নিয়ে চলে আসবে এখানে। আমরা এই চিনের গাছের তলায় তোমার অপেক্ষা করব। বাদার খাঁ গাড়ি নিয়ে চলে গেল। আমাদের দুজনের পিঠেই ছোটোখাটো দুটো বোঁচকা, বিস্তর টুকিটাকি জিনিসে ভর্তি। পাইন বনটা পেরিয়ে তৃণভূমিতে পৌঁছে গুজরাটদের কুকুরগুলোর কথা মনে পড়ল, কিন্তু দূর থেকে নজর রেখেও তাদের লেজের ডগাটুকুও দেখতে পাচ্ছিলুম না। ঘাসের মাঠে কয়েকটা ঘোড়া চড়ছে, খোঁয়ারটা শূন্য। ভেড়া ছাগল দুম্বার পাল চড়াতে নিয়ে গেছে গুজ্জার রাখালেরা। তাঁবুর সামনে বুনো আখরোট গাছের তলায় কিছু মেয়ে মাখন তৈরি করছে। মাটির পাত্রে দুধ জাল দিচ্ছে কেউ, বুড়োরা চামড়ায় নুন মাখিয়ে রোদে দিচ্ছে। হালাকু সর্দার আমাদের জন্য অপেক্ষা করছিল। এগিয়ে এসে আমাদের সে অভ্যর্থনা করল। হালাকু একটু তফাতে ওক গাছের তলায় একটা নতুন তাঁবু দেখিয়ে বলল, হই আপনাদের ডেরা হুজুর। আশা করি কোনো তকলিফ হবে না। যে নহরের কথা বলেছিলুম সেটা পিছনে, খুব পরিষ্কার জল পাবেন। আর পাখির কথা বলেছিলেন, নহরের ওখানে হরেক রকম পাহাড়ি পাখি দেখতে পাবেন। যত খুশি ফটো খিসুন, ওরা ভয় পাবে না। নবাব বাহাদুরও ওখানে এসে ডেরা পাতেন। গত মাসেও তো এসে কিছুদিন ছিলেন ওখানে। তাঁবুটা ছাগলের চামড়া সেলাই করে তৈরি, কেমন একটা আষ্টে গন্ধ। কর্নেল আমার মুখের ভাবে সেটা টের পেয়ে বললেন, ভেবো না ডার্লিং, ঘন্টা কয়েকের মধ্যে শুয়ে যাবে। গত সন্ধ্যার মতো দুপাত্র টাটকা ছাগলের দুধ নিয়ে এলো হালাকু, সঙ্গে তার মেয়ে রিয়া। সাহেবদের খাতির যত্নের ভার রিয়ার উপর। যা দরকার হুজুর একে বলবেন। হালাকু কাল রাতের উড়ন খাডলার নামার গল্প করতে লাগলো। কর্নেল জিজ্ঞেস করলেন, ঠিক কোন জায়গায় নেমেছিল বলতে পারো সর্দার? জবাব দিল রিয়া, আমি জানি, আগের বারও সেখানে নেমেছিল। বলে সে পূব দক্ষিণ দিকে আঙুলের নির্দেশ করল। তুই কেমন করে জানলি? সেদিন সকালে পাল ছড়াতে গিয়ে পোড়া ঘাস দেখেছিলাম। তুমি আজকাল সব কথা ভুলে যাও, তাই শুনে তুমি বকাবকি করেছিলে না? কর্নেল পাশে পড়ে থাকা একটা পাথরের ওপর উঠে চোখে বাইনোকুলার রাখলেন। দেখতে দেখতে বললেন, রিয়া ঠিকই দেখিয়েছে। ওখানে মিলিটারি ভ্যান নিয়ে একদল অফিসার তদন্ত করতে এসেছে। আয়, ডক্টর সোম এসে গেছেন দেখছি। জোরালো তদন্ত হচ্ছে তাহলে। নেমে এসে ফের বললেন, তাহলে এবেলা আর ওখানে যাওয়া হলো না। সর্দার, বিকেলে তোমার মেয়েকে সঙ্গে নিয়ে জায়গাটা দেখতে গেলে আপত্তি করবে না তো? হুজুর, ওই মা হারা একটি মোটে মেয়ে, তাকে আপনার জিম্মায় দিয়েছি। ইচ্ছে করলে টাউনে নিয়ে গিয়ে লেখাপড়া শেখান, মেম সাহেব বানিয়ে দিন। মেম সাহেব। আমি লেখাপড়া শিখবো না, মেম সাহেবও হব না। তাহলে কি হতে চাও তুমি? কিচ্ছু না। বুঝেছি, মাঠে মাঠে জানোয়ারের পাল নিয়ে ঘুরে বেড়াতেই তোমার ভালো লাগে। খুব ভালো লাগে। ওর জন্ম হয়েছিল পামির এলাকার রিয়ায়, তাই ওর নাম রেখেছিলুম রিয়া।
সেখানে এমনি ঘাসের মাঠ হুজুর। ওই মুল্লুকে রিয়ার কথা মানে ঝর্ণা। রিয়ার সঙ্গে কর্নেলের খুব ভাব হয়ে গেল। আমার প্রতি তার লক্ষ্য কম, বুঝতে পারছিলাম কর্নেলের দাড়ি ওকে বশ করে নিয়েছে। কিছুক্ষণ পরে আমরা দুজনে বেরিয়ে পড়লাম। পেছনের নালাটা প্রায় 30 ফুট চওড়া, পাথরে ভর্তি। তার ফাঁকে ঝিরঝিরে স্বচ্ছ জল বয়ে যাচ্ছে। একখানে ডোবার মতো গর্ত করে জল জমানো হয়েছে। কর্নেল কিছুক্ষণ পাখি দেখায় মন দিলেন। টেলিলেন্স লাগানো ক্যামেরায় ছবিও তুললেন প্রচুর। নালার দুধারে রং বেরঙের ফুলের ঝোপ, মনে হচ্ছিল স্বর্গে চলে এসেছি। পাখির গান, ফুলের রং, গাছপালার সবুজ জেল্লা আর স্নিগ্ধ রোদ নিয়ে চারদিকে আশ্চর্য এক পবিত্র সরলতা। এক ঝাঁক পপলারের ভেতর দিয়ে বাতাস বয়ে যেতে যেতে যেন অর্কেস্ট্রার বাজনা বাজিয়ে যাচ্ছে। তুঁত গাছের ছায়ায় দাঁড়িয়েছিল। কর্নেল দেখলুম নাহারের বুকে পাথরে পা রেখে রেখে ওপরে চলে গেলেন। তারপর চোখে বাইনোকুলার স্থাপন করে ঝোপের আড়ালে উধাও হলেন। উধাও তো উধাও। ওপারে ঘাসের জঙ্গল প্রায় 5 ফুট উঁচু হয়ে দূরে পাহাড়ের গায়ে মিশে গেছে। যেন এক সবুজ সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে ধূসর নীল কঠিন শিলার ওপর। মাঝে মাঝে দ্বীপের মতো উঁচু গাছের জটলা এবং কোথাও গ্রানাইট শিলার ঢিপি। কর্নেলের ছাই রঙার টুপিও একবারের জন্য চোখে পড়ল। বুঝলাম কোনো বিরল প্রজাতির পাখির পেছনে ধেয়ে চলেছেন। তার মানে এবেলার মতো ওর আশা বৃথা। সিগারেট ধরিয়ে প্রকৃতির সৌন্দর্যে মন নিলাম। কর্নেলের এমন বাতিগ্রস্ত আচরণ নতুন তো দেখছি না। পপলার শ্রেণীর ভেতর বাতাসের অর্কেস্ট্রা বেড়ে গেছে ততক্ষণে। রঙিন ফুল গাছগুলো তালে তালে নাচ জুড়েছে। একসময় হঠাৎ আমার মাথার ওপর তুঁত গাছের ডালাপালা থেকে এক ঝাঁক টিয়া পাখি বেসুরে চেঁচিয়ে উঠল এবং ট্যাঁ ট্যাঁ করে চেঁচাতে চেঁচাতে পালিয়ে গেল। তারপরেই বাঁ দিকে কয়েক হাত তফাতে কর্নেলকে দেখতে পেলুম। কিন্তু এমন কেন দেখাচ্ছে ওকে? মুখে কেমন পাগলাটে হাসি, চোখ দুটো রাঙা। বললুম, অমন করে তাকাচ্ছেন কেন? কি হয়েছে? কর্নেল নিষ্পলক চোখে তাকিয়ে তেমনি পাগলাটে হাসি ঠোঁটে রেখে একটু এগিয়ে এলেন। অবাক হয়ে বলল, আরে কথা বলবেন তো, অমন করছেন কেন? কর্নেল প্যান্টের পকেট থেকে চুরুট বের করলেন। দৃষ্টি কিন্তু আমার দিকেই। চুরুটটা ঠোঁটে রেখে লাইটার ধরাচ্ছেন। সেই সময় লক্ষ্য করলুম চুরুটটা বাঁ হাতে বের করেছেন এবং লাইটার ধরাচ্ছেন ডান হাতে। এতকাল ওর অভ্যেসের সঙ্গে পরিচিত আমি ডান হাতে চুরুট নিয়ে বাঁ হাতে লাইটার জ্বালেন। দ্বিতীয়বার খটকা লাগলো ওর কপালের দিকে তাকিয়ে। ওর কপালে বাঁ দিকে একটু কাটা দাগ আছে, কিন্তু এখন দেখছি দাগটা ডান দিকে। দেখা মাত্র আপকে পিছিয়ে এসে চেঁচিয়ে উঠলাম, কর্নেল, কর্নেল, আপনি উল্টো মানুষ। ওজরাকের পাঞ্জা গল্পের প্রথম পর্ব এখানেই শেষ হল। দ্বিতীয় পর্ব খুব শিগগির আপনাদের জন্য। গল্প পাঠে অংশগ্রহণ করেছেন কৌশিক, শৈবাল, হৃদ, বিবেক, রাজ ও দেবলীনার সাথে আমি কমলেশ। আমাদের উপস্থাপনায় কর্নেলের এই সায়েন্স ফিকশন ঘরানার গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের লিখে জানাতে ভুল করবেন না। আর সেই সাথে লাইক আর শেয়ার অবশ্যই করবেন। নতুন শ্রোতা এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। গল্প শোনার পর আপনাদের এই সামান্য অ্যাক্টিভিটি আমাদের আরও অনেক শ্রোতার কাছে পৌঁছতে সাহায্য করবে। এটুকু সাহায্য তো আপনাদের কাছ থেকে আমরা আশা করতেই পারি। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেইনবো মিডিয়া স্টুডিও। নমস্কার।